আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূল বইয়ের ১৪, ১৫ এবং ১৬ নম্বর অঙ্ক শিখব। ১৪ নম্বর অঙ্কে আমাদের বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তার মানে এখানে দেখো এক জোড়া সংখ্যা দেওয়া আছে আর এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, তাই না? তো এই যে এক জোড়া সংখ্যা মানে দুইটি সংখ্যাকে সদৃশ করতে হবে। সদৃশ মানে কি? একই রকম করতে হবে, তাই না? তাদের দৃশ্যটা দেখা একই রকম হবে। আবার এখানে যে তিনটা সংখ্যা দিয়েছে এই তিনটা সংখ্যাকেও একই রকম করতে হবে। এখন কথা হচ্ছে যে 7.26 তার উপরে পৌনঃপুনিক আর 4.237 তার উপর পৌনঃপুনিক, এই দুইটি সংখ্যা তো একই সংখ্যা না। এদেরকে একই সংখ্যা বানাতে হবেও না। এদেরকে বানাতে হবে কি দেখতে একই রকম লাগে। তার মানে ধরো আমি একটা প্রোগ্রামে গেছি, প্রোগ্রামে যখন ডিসপ্লে করে বিভিন্ন স্কুলে বা কলেজে যখন প্রোগ্রামে ডিসপ্লে করে, যারা ডিসপ্লে করে ছেলে হোক মেয়ে হোক, তারা কি সবাই কি দেখতে একই রকম? একই রকম না, কিন্তু তাদের পোশাকটা থাকে একই রকম। ধরো মেয়েরা সবাই একই রঙের শাড়ি পরে, অথবা ছেলেরা ধরো একই রঙের পাঞ্জাবি পরে বা একই রঙের টি শার্ট পরে। মানে এই যে তার দৃশ্যটা একই রকম করা। তো এই সংখ্যাগুলো একই রকম সংখ্যা না, কিন্তু এদেরকে ওই একই রকম শাড়ি পরাই দিতে হবে অথবা একই রকম টি শার্ট বা পাঞ্জাবি পরাই দিতে হবে, দেখতে যেন মনে হয় যে হ্যাঁ একই রকম। আর এটা যদি আমরা শিখে যাই ভালোভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে কিন্তু যোগ করা বিয়োগ করা আমরা একেবারে চোখে নিমিশে করে ফেলতে পারবো। তো চলো শুরু করা যাক। আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু শর্ত আছে, নিয়ম আছে, এগুলা মেনে করতে হবে। তো নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে আমাদের দেখতে হবে দশমিকের পরের সংখ্যাগুলা, দশমিকের আগে সংখ্যায় আমাদের কিচ্ছু করতে হবে না। তার মানে দশমিকের আগে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার দিকে আমাদের না তাকালেও হচ্ছে। কাজ হচ্ছে কি দশমিকের পরের সংখ্যা নিয়ে আমাদের কাজ। দশমিকের পরে দেখতে হবে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা সংখ্যা কোনটাতে আছে। তার মানে এখানে ধরো এক জোড়া সংখ্যা দেওয়া আছে, এই এক জোড়া সংখ্যায় কোন সংখ্যাটির মধ্যে অনাবৃত অংশের সংখ্যা বেশি। দেখো অনাবৃত অংশ এখানে কি আছে 2, তার মানে যে সংখ্যাটার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে এখানে অনাবৃত অংশের সংখ্যা আছে শুধু একটা সংখ্যা। আর এখানে অনাবৃত অংশের সংখ্যা কয়টি আছে? 2 আর 3, তার মানে দুইটি আছে। সর্বোচ্চ আছে কোনটিতে? এই সংখ্যাটিতে অনাবৃত অংশের সংখ্যা আছে সর্বোচ্চ। তাহলে এখানে এক জোড়া সংখ্যাকে আমার এই সংখ্যাটিতে অনাবৃত অংশ হবে দুইটি, এই সংখ্যাটিতে অনাবৃত অংশ তো অলরেডি দুইটি আছে। তার মানে প্রথম শর্ত হচ্ছে এক জোড়া থাক, তিনটা থাক, চারটা থাক, পাঁচটা থাক, যতগুলাই সংখ্যা দেওয়া থাক না কেন, প্রথম কাজ হচ্ছে আমার অনাবৃত অংশে সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যা যেটা থাকবে প্রত্যেকটাতে অনাবৃত অংশে ততগুলো সংখ্যা হবে। তার মানে এখন ধরো আমার একটাতে ছিল তিনটা অনাবৃত অংশ, একটাতে আছে দুইটা, একটাতে আছে পাঁচটা, তাহলে প্রত্যেকটাতে অনাবৃত অংশের সংখ্যা কয়টা হবে? পাঁচটা। কারণ সর্বোচ্চ সংখ্যক আছে কয়টায়? পাঁচটায়। তাহলে অনাবৃত অংশের কাজ কিন্তু আমরা বুঝে ফেললাম যে সর্বোচ্চ সংখ্যক যেটাই থাকবে প্রত্যেকটাতে সেটাই হবে, ততগুলা করে হবে। ওকে, এরপরে হচ্ছে আবৃত অংশের কাজ। আবৃত অংশের কাজ কি? আবৃত অংশের কাজ হচ্ছে যতগুলা সংখ্যা আবৃত অংশ আছে, এই যে প্রথম সংখ্যায় কয়টা আছে? একটা। দ্বিতীয় সংখ্যায় কয়টা আছে? একটা। যতগুলা সংখ্যার মধ্যে যে কয়টা আবৃত অংশ আছে সেইগুলা লসাগু করতে হবে। তাহলে এর আছে একটা, এরও আছে একটা আবৃত অংশ, তাহলে এক আর একের লসাগু কত হয়? এক হয়। তাহলে দুইটাতে আবৃত অংশ হবে কয়টি? একটি। ওকে, তাহলে আমরা যে কথাটা বললাম এটা যদি একটু লিখি, তাহলে আমরা লিখতে পারি কি যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক ও এক এর লসাগু সমান সমান একটি। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে দুইটি, যেহেতু সর্বোচ্চ সংখ্যক অঙ্ক আছে অনাবৃত অংশে দুইটি, তাহলে এটাতেও দুইটি হবে, এটাতেও দুইটি হবে। আর আবৃত অংশের অঙ্ক অঙ্ক সংখ্যা কত হবে? এর আবৃত অংশের যে কটা অঙ্ক এবং এর আবৃত অংশের যতগুলো অঙ্ক আছে এই দুইটা লসাগু। এরও আবৃত অংশে একটা আছে, এরও আবৃত অংশে একটা আছে, এক আর একের লসাগু কয় হবে? একটি। তাহলে এবার আমরা লিখতে পারি কি, অতএব 7.26 পৌনঃপুনিক। একে যখন সদিশ করব তাহলে শর্ত হচ্ছে আমার দশমিকের আগে যা আছে তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। দশমিকের পরে আমার অনাবৃত হবে দুইটি, তাহলে অনাবৃত দুইকে তো আমি আর বাড়াতে পারবো না,
কারণ 2 তো ফিক্স, 2 এর উপরে পৌনঃপুনিকও নাই যে 2 বারবার আসবে। আমি বাড়াতে পারবো কাকে? 6 কে, কারণ 6 এর পৌনঃপুনিক মানে কি 6 বারবার আসতেই থাকবে আসতেই থাকবে। তাহলে আমার 6 একটা নিয়ে নিলাম, আমার অনাবৃত অংশে দুইটা সংখ্যা আমি বানাই ফেলছি। এরপর আবৃত অংশ হবে কবে? একটা। তাহলে আরেকটা 6 নিলাম, 6 এর উপরে পৌনঃপুনিক আমি দিয়ে দিলাম, কারণ এই 6 কে আমি ইচ্ছা মতো বাড়াতে পারবো। এই 6 আরো 20টাও নিতে পারবো, কারণ 6 এর পৌনঃপুনিক মানে 6 বারবার আসতেই থাকবে আসতেই থাকবে। তাহলে আমাদের প্রয়োজন ছিল অনাবৃত অংশে 6 একটা, কারণ একটা অলরেডি অনাবৃত অংশে 2 ছিল, আর একটা সংখ্যা বানাতে হতো। সেই সংখ্যাটা আমি বানাবো কোথা থেকে? 6 থেকে, কারণ 6 বারবার আসতেছে, এখান থেকে একটা নিয়ে নিলাম। আর আবৃত অংশে আমাদের এই দুইটা লসাগু ছিল 1, তাহলে আবৃত অংশ হবে একটি। এই যে 6 এর পৌনঃপুনিক দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আর 4.237 এটার আর কোনো পরিবর্তন দরকার নাই, কারণ এর দেখো অনাবৃত অংশে দুইটা দরকার ছিল, কারণ এটা দেখেই তো আমরা করছি, কারণ এর সর্বোচ্চ সংখ্যক দুইটাই আছে। আবৃত অংশে একটা দরকার ছিল, একটাই আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। তাহলে কি হচ্ছে? 7.266 পৌনঃপুনিক, 4.237 পৌনঃপুনিক। এই দেখো এখন সদিশ কিভাবে হলো? সদিশ হচ্ছে এদের চেহারা একই রকম হয়ে গেছে, তাই না? এখন মানে এদের যে শাড়ি বা যেটা বললাম এদের পোশাকটা আর কি। দেখো এর আবৃত অনাবৃত অংশে দুইটা সংখ্যা আছে, এরও অনাবৃত অংশে দুইটা আছে। এর আবৃত অংশে একটা, এর আবৃত অংশে একটা। এইটাই হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। ওকে, তাহলে এবার আমরা দেখি পরের অঙ্কটি। তাহলে পরের অঙ্কে আছে আমাদের 12.32, 2.19 এরপর 9 এর উপর পৌনঃপুনিক, 4.32565, 5 এবং 6 এর উপরে পৌনঃপুনিক। তাহলে প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে আমার এখানে তিনটা যে সংখ্যা দিয়েছে, এই তিনটা সংখ্যার মধ্যে দেখতে হবে দশমিকের পরে অনাবৃত অংশ সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আছে কোন সংখ্যাটিতে। দেখো অনাবৃত অংশে এখানে আছে 2টি, অনাবৃত অংশে এখানে আছে একটি, আর অনাবৃত অংশে এর আছে 2টি। সর্বোচ্চ সংখ্যক হচ্ছে 2টি। তাহলে আমরা কি লিখবো? যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। তাহলে আমরা লিখি যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। ওকে, এবার দেখতে হবে কি আবৃত অংশ। আবৃত অংশ দেখো এর নাই, এর আছে একটি, এর আছে 2টি। তাহলে এর যেহেতু নাই তাহলে এরটা নিয়ে আর লাগবে না। এর আছে একটি, তাহলে এর একটা আসবে, আর এর 2টি, তাহলে 1 আর 2। 1 আর 2 এর লসাগু কত হয়? 2 হয়, তাই না? তাহলে লিখতে হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু সমান সমান 2টি। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে একে সদৃশ করলে এই তিনটি সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রত্যেকটা সংখ্যারই অনাবৃত অংশে থাকবে 2টি করে অঙ্ক, আর আবৃত অংশে থাকবে 2টি করে অঙ্ক। তাহলে এখন আমি যদি লিখি প্রথম সংখ্যাটি 12.32, এটাকে যদি আমি সদৃশ করতে যাই তাহলে দেখো দশমিকের আগের সংখ্যাটি সেম থাকবে, দশমিকের পরে দেখো 2টি থাকবে অনাবৃত অংশ, তাহলে 2টি আছে অনাবৃত অংশ, 2টি রাখলাম। এখন বলছে আবৃত অংশ 2টা হবে, তো আর কোনো কিছু নাই সংখ্যা, তাহলে আবৃত কি হবে? আমরা জানি দশমিকের পরে একটা শূন্য বা হাজারটা শূন্য যাই নাও না কোনো সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে এখন 32-এর পরে আমি যদি 1000 শূন্য নিয়ে নিই, 0.32 এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে যেহেতু আমার কোনো সংখ্যা নাই, তাহলে আমি কি নিতে পারবো? দুইটা শূন্য নিতে পারবো। আমি সেটাই নিব, যে এই যে দুইটা শূন্য নিয়ে নিলাম, এই দুইটা শূন্যকে আমি আবৃত করে দিলাম। তাহলে কিন্তু আমার এই যে মিলে গেল দুইটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি, এই যে 2টি মিলে গেল। ওকে, এরপরে পরেরটা আমার কি বলছে? 2.19, 9 এর উপরে পৌনঃপুনিক। তাহলে দেখো দশমিকের আগের সংখ্যা ঠিক থাকলো, আমার কাজ কি? অনাবৃত অংশ হবে 2টি, অনাবৃত অংশে এর একটা ছিল, আর একটা বানাতে হবে। আর একটা কাজ কার কাছ থেকে নিব? ধার 9 এর কাছ থেকে, কারণ 9 তো হাজারটা লিখলেও সমস্যা নেই, যেহেতু 9 পুনরাবৃত্তি হবে, তাহলে 9 নিলাম। ওকে, 9 আর কয়টা নিব? আবৃত অংশে 2টা, কারণ আমার আবৃত অংশ হবে
দুইটা, তাহলে আর দুইটা নয় আমি নিয়ে নিলাম, এই দুইটা নয়ের উপরে আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা তো একটা নয়ের উপর পৌনঃপুনিক ছিল, আমি যে দুইটা নয়ের উপর পৌনঃপুনিক দিলাম, এর ফলে কি মানে কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন হয়নি। কারণ কি, আমার মূল সংখ্যাটি ছিল কত, 2.19 এর পৌনঃপুনিক। একে যদি আমি পৌনঃপুনিক ছাড়া লিখতে যাই, তার মানে নয় কি এভাবে আসতে থাকবে, এবার নয় আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। তাহলে দেখো তো, এখানে একটা নয় নিয়েও যা দুইটা নয় নিয়েও তো একই না, এই সংখ্যাটা যদি এরপরে ধরো দুইটা নয় নিছি, তার মানে এখানে আসবে কি 2.19 নয় 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 নয়, ডাবল নয় আসবে। তাহলে দেখো তো কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমাদের তৃতীয় যে সংখ্যাটি দেওয়া আছে 4.3256 এবং 6 এর পরে পৌনঃপুনিক আছে, এর কোনো পরিবর্তন করা দরকার নাই। কারণ দেখো, অনাবৃত অংশে দুইটি অঙ্ক থাকা দরকার ছিল, দুইটি আছে। আবৃত অংশে দুইটি অঙ্ক থাকা দরকার ছিল, দুইটি আছে। তাহলে এ কিন্তু আনচেঞ্জ থাকবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো, বা সংখ্যাগুলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আবৃত দশমিক প্রদত্ত সংখ্যাগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে, এবার তুমি এই সংখ্যাগুলো লিখে ফেলো। প্রথমটা কি 12.3200, দ্বিতীয়টা হচ্ছে 2.1999 এর উপরে পৌনঃপুনিক, তৃতীয়টা হচ্ছে কি 4.3256 এর উপরে পৌনঃপুনিক। ওকে, আশা করি তোমরা দুইটা অঙ্কই ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা যেহেতু বুঝে গেছি আমরা, তাহলে এখন এই যোগ করা বিয়োগ করাটা আমাদের জন্য খুব ইজি হবে। তাহলে আমরা যোগ অঙ্ক দেখি। এবং যোগ অঙ্কেও যেহেতু আবার এটা তোমার অনাবৃত, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে সদৃশ, তাহলে এটা কিন্তু যদি একটু কনফিউশন থাকে, এখানে কিন্তু আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে 15 নম্বর অঙ্কে আমাদের যেটা দিয়েছে, প্রথমে যোগ করতে বলছে। প্রথম সংখ্যাটি কি দিয়েছে, 2.05 প্লাস 8.04 পৌনঃপুনিক প্লাস 7.018। আচ্ছা, ওকে। এখন দেখো, এই অঙ্কটিতে আমার প্রথম কাজ কি, যে তিনটি সংখ্যা দিয়েছে, এই তিনটি সংখ্যাকে আমার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমার কি করতে হবে, প্রথমে যে এর অনাবৃত অংশ দেখতে হবে, এর অনাবৃত অংশ দেখতে হবে, এর অনাবৃত অংশ দেখতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যক অঙ্ক আছে অনাবৃত অংশে কয়টা, প্রত্যেকটাতে ততটা করে অনাবৃত অংশ হবে। ওকে, তারপরে দেখতে হবে আবৃত অংশ, আবৃত অংশের যে অঙ্কগুলা থাকবে প্রত্যেকটি সংখ্যা, এগুলা লসাগু করতে হবে, করে প্রত্যেকটাতে লসাগুর ফলাফল যা হবে, প্রত্যেকটাতে আবৃত অংশ অঙ্ক সংখ্যা সেই কটা হবে। তাহলে আমরা লিখতে পারি পূর্বের অঙ্কের মতো। দেখো, এর অনাবৃত অংশে এর আছে একটা, এর আছে একটা, এর আছে তিনটা। তাহলে প্রত্যেকটা সংখ্যা অনাবৃত অংশ হবে কয়টা অঙ্ক, তিনটা অঙ্ক থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে তিনটি, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, দেখো এর আছে একটা, এর আছে একটা, তো নাই, এক আর একের লসাগু, তার মানে একটি, এক ও একের লসাগু সমান সমান একটি। এখন আমরা করতে পারি কি, যে এই যে সংখ্যা তিনটি, তিনটি সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে যোগ করব। তাহলে আমরা লিখতে পারি, এই কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে, আমি লিখে দিই যে সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, অথবা পরিণত করে, যাই বলো না কেন, প্রকাশ করে যোগ করি।
ওকে, তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা যদি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করি তাহলে অনাবৃত অংশ হবে 3টি অঙ্ক, তাই না? তাহলে শূন্য আছে, আর তো শূন্যকে বাড়ানো যাবে না, বাড়াতে পারবো কাকে? 5কে। তাহলে 5 আর কয়টা নিব? অনাবৃত অংশে 2টা। ওকে, আর আবৃত অংশে 5 নিব একটা, কারণ আমার আবৃত অংশে একটা হবে। ওকে, তারপরে পরের সংখ্যাটি কি আছে? 8.0। আমার আরো 2টা লাগবে অনাবৃত অংশ, তাহলে বাড়াবো কাকে? 4কে, কারণ 4 এর পরে পৌনঃপুনিক আছে। ওকে, আর আবৃত অংশে একটা লাগবে, 4 রাখলাম। তারপরে আমার আছে কত? 7.018। দেখো এর 3টার অনাবৃত অংশ পাইছি, এর আবৃত অংশ কিন্তু নাই, তাহলে না থাকলে আমরা কি নিতে পারি? শূন্য পৌনঃপুনিক নিয়ে নিলাম। তাহলে এটা কিন্তু আমরা সদিশ আবৃত দশমিক ভগ্নাংশকে প্রকাশ করে ফেলছি। এখন আমরা যোগ করব। এখন যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে আমাদের সবসময় এক জোড়া সংখ্যা বেশি নিতে হবে। এক জোড়া সংখ্যা বেশি নিতে হবে। কেন নিতে হবে? কারণ অনেক সময় যোগ করার ফলে এই পাশে আমরা যখন জানি 5 বা 5 এর চেয়ে বেশি যদি হয় তখন এক যোগ হয়ে যায়। সেই জন্য আমরা এখানে দুইটা এক জোড়া সংখ্যা বেশি নিব, যে ওখান থেকে আমাদের এই সংখ্যার ভিতরে কোনো কিছু যোগ বিয়োগ আসতেছে কিনা, যোগ আসতেছে কিনা আর কি। তাহলে 5 দুইটা সংখ্যা যে বেশি নিব, কাকে নিতে পারি দেখো তো? এখানে 5 এর পৌনঃপুনিক আছে, তার মানে 5 আরো দুইটা আমি বেশি নিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমি দুইটা 5 নিয়ে নিলাম। এখানে 4 এর পৌনঃপুনিক আছে, তাহলে এক জোড়া সংখ্যা আমি 4 নিতে পারবো। এখানে পৌনঃপুনিক আছে 0, তাহলে দুইটা 0 নিব। এইবার যোগ করে ফেলবো। তাহলে যোগ এখান থেকে যদি শুরু করি, 5 আর 4 9, 5 আর 4 9, তাহলে এখান থেকে কিন্তু কোনো কিছু এখানে ক্যারি করতেছে না। কারণ এখানে যদি 10 বা 10 এর চেয়ে বেশি হতো তাহলে কিন্তু এখানে চলে আসতো। উদাহরণস্বরূপ ধরো এখানে ধরো 2 থাকতো সে, তাহলে 5 আর 4 9, 9 আর 2 11, তাহলে 11 এর 1 বসাতাম, হাতে 1 থাকতো, এই 1 কিন্তু এখানে এসে যোগ হয়ে যেত। তাহলে যেহেতু এখানে কিছুই নাই নিয়ে আসার মতো, তাহলে এখানে যা ছিল তাই। এবার এখানে যোগ করো, 5 আর 4 9, 8 আর 4 12, 12 আর 5 17, 17 7। ওকে, 5 আর 4 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, তাই না? ও সরি, 8 4 12, 12 আর 5 17, 7, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 4 আর 2 6, 6 আর 5 11, 11 1, হাতে থাকে 1। তাহলে দেখো 1 এর সাথে 3টা শূন্য যোগ করলে একই হবে। ওকে, এই দশমিক দিয়ে দিলাম, আমি এই পাশে কোনো কিছু ক্যারি আসতেছে না। তাহলে এখানে কি 8 আর 2 10 আর 7 17, এই 17 দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, দেখো উপরে যে 3টা আমরা সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, এর রূপের সাথে এর রূপের একটা চেঞ্জ আছে। সেটা হচ্ছে এর আবৃত অংশে একটা সংখ্যা ছিল, এর কিন্তু এখনো আমরা পৌনঃপুনিক দিইনি। পৌনঃপুনিক দেওয়ার সিস্টেমটা কি? এর যতগুলা অংশে, যতগুলো সংখ্যায় বা অঙ্কে আবৃত অংশ ছিল, পৌনঃপুনিক দেওয়া ছিল, এই যোগফলেও ততগুলা অঙ্কের উপরে পৌনঃপুনিক দিতে হবে। তাহলে এখানে পৌনঃপুনিক দিতে হবে একটা সংখ্যার উপরে, তার মানে শুধু 9 এর উপরে। ওকে, তাহলে এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে কত আসবে? 17.1179, এই 9 এর উপরে পৌনঃপুনিক আসবে। যেহেতু এখানে একটা অঙ্কের উপরে ছিল পৌনঃপুনিক, এর ক্ষেত্রেও একটা অঙ্কই পাবে পৌনঃপুনিক। ওকে, তাহলে এর যোগফল কিন্তু 17.1179। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমি যোগটা করেছি। প্রথমে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করছি, তারপরে জাস্ট অ্যাজ ইউজুয়াল যোগ যেভাবে করতে হয় সেভাবেই যোগ করছি। ওকে, এরপরে আমরা পরের যোগটি দেখে ফেলি। দেখো পরের সংখ্যা, যে 3টা সংখ্যা আমাদের দিয়েছে এখানে, 12 দশমিক সরি 0.006, 6 এর উপরে পৌনঃপুনিক যোগ 0.92, 9 এবং 2 এর উপরে পৌনঃপুনিক যোগ 0.134, 1 আর 4 এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই 3টি সংখ্যাকে আমার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার জন্য আমার দেখতে হবে কি দশমিকের পরে আমার অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যক অঙ্ক আছে কোন সংখ্যাটিতে। যে কয়টা থাকবে সেই কয়টা প্রত্যেকটিতে সেই কয়টা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে। তাহলে এখানে দেখো অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা আছে 2টি, এখানে অনাবৃত অংশের কোনো অঙ্ক নাই, এখানে অনাবৃত অংশের কোনো অঙ্ক নাই। যেহেতু সর্বোচ্চ সংখ্যক অঙ্ক আছে অনাবৃত অংশে 2টি, তাহলে এই প্রত্যেকটিতে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা থাকবে 2টি করে। ওকে, তাহলে এই কথাটা আমরা লিখি যে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে 2টি এবং
আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে কি হবে, যতগুলো আবৃত অংশ সংখ্যা আছে তিনটা সংখ্যার মধ্যে যতগুলো আবৃত অংশের অঙ্ক আছে সেগুলার লসাগু। তাহলে এর আবৃত অংশের অঙ্ক আছে কয়টা? একটা। তাহলে এক। এর আবৃত অংশের অঙ্ক আছে কয়টা? দুইটা। তাহলে দুই ও এর আবৃত অংশের অঙ্ক আছে কয়টা? তিনটা। দেখো এক আর চারের উপরে আবৃত করে দিচ্ছে, তার মানে এই মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে এই বর্ডারের ভিতরে সবগুলাই পৌনঃপুনিক আছে। তাহলে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এক, দুই ও তিন, অথবা এবং লিখি তাহলে ও আর তিন আলাদা করে বোঝা যাবে। এক, দুই এবং তিন এর লসাগু সমান সমান কয়টি? ছয়টি। এক, দুই আর তিনের লসাগু ছয় হয়। এটা যেহেতু তোমরা ক্লাস 9-10-এ পড়ো এখন, তাহলে আমি আশা করি যে এটা দেখানোর দরকার নেই, তোমরা এমনিতে এটা পারো। তাহলে আমরা বুঝে ফেললাম যে অনাবৃত অংশের প্রত্যেকটা সংখ্যায় অনাবৃত অংশের অঙ্ক থাকবে দুইটা এবং প্রত্যেকটা সংখ্যায় আবৃত অংশের অঙ্ক থাকবে ছয়টা। তাহলে এখন আমরা কি বলতে পারি? যে সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে যোগ করি। ওকে, তাহলে প্রথম সংখ্যাটিকে আমি লিখি 0.00। দেখো এর দুইটা আছে, আবৃত অনাবৃত অংশে দুইটাই থাকবে, কারণ সর্বোচ্চ সংখ্যক এরই আছে এবং প্রত্যেকটাতে দুইটি করে অনাবৃত অংশ থাকবে। ওকে, আবৃত অংশে আমার আসবে ছয়টি। তাহলে ছয়টি কি নিব? আমি ছয়টা ছয় নিব, কারণ ছয় যেহেতু বারবার আসবে। তাহলে 1 2 3 4 5 6। এই যে প্রথম আর শেষের ছয়ের উপরে আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম, তার মানে সবগুলোর উপরে পৌনঃপুনিক আছে। দ্বিতীয় সংখ্যাটি কি ছিল? 0. আচ্ছা, 9 2। এই 9 2 এর উপরে পৌনঃপুনিক ছিল, তার মানে এর কিন্তু কোনো অনাবৃত অংশ ছিল না। তাহলে অনাবৃত অংশ বানাতে হবে, তাহলে 9 2 আসবে বারবার। তাহলে আমরা কি লিখতে পারি? 9 2 9 2 9 2 9 2। এই দুইটা রাখবো আমি খালি, তার মানে এটা এই দুইটা থাকবে অনাবৃত অংশ, আর আবৃত অংশ থাকবে ছয়টা, এই ছয়টা। ওকে, তারপরে আমার ছিল কি? 0.134। 1 3 4এও কোনো অনাবৃত ছিল না, তাহলে একে অনাবৃত বানাতে গেলে আমার 1 3 4 নিয়ে আসতে হবে, মানে 1 3 বানাইতে হবে। তাহলে 1 3 4 1 3 4 1 3। ঠিক আছে, কয়টা হবে টোটাল সেটা কাউন্ট করে এখানে নিতে হবে। এই দুইটা থাকবে খালি, আর এইটার উপরে আর এইটার উপরে পৌনঃপুনিক চলে আসবে। ওকে, এখন যোগ করতে গেলে কি বলছি? এক জোড়া সংখ্যা বেশি নিতে হবে, তাহলে এখানে সংখ্যা বেশি কি যাবে? 6 6। যেহেতু 6 আসতেছে বারবার, এখানে কি আসতেছে দেখো তো? 9 2 9 2 9 2। তাহলে 9 2 আসছে, তাই না? তাহলে আসবে কি? 9 2। এখানে কি আসবে? 1 3 4। দেখো 1 3 4 1 3 4 1 3। তাহলে 4 আসবে প্রথমে, 4, তারপরে কি আসবে? আবার 1। এটা আমি আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটু বলে দিই, এখানে আসবে কি? 1 3 4 বারবার, যেহেতু 1 3 4। তাহলে 1 3 4 আসছে, 1 3 4 আসছে, 1 3 আসছে। তাহলে পরের সংখ্যাটা কি আসবে? 4। তাহলে 1 3 4 শেষ হয়ে গেল, তারপরে সংখ্যাটি কি আসবে? আবার 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে যোগ চিহ্ন দিয়ে দাও, যোগ করো। যোগ করতে গেলে 6 আর 2 9, 6 আর 2 8 আর 1 9। ওকে, 9 4 13, 13 আর 6 19, 19-এর 9 হাতে 1। এই 1 এখানে যোগ হবে, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 6 12, 12 2, 12 2 হাতে 1। 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 6 17, 17 7 হাতে 1। 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 6 13, 13 3 হাতে 1। 3 আর 1 4, 4 9 আর 4 13, 13 আর 6 19, 19-এর 9 হাতে 1। তাহলে 1 আর 1 2, 2 আর 2 4, 6 আর 4 10-এর 0 হাতে 1, 4 আর 1 5, 9 আর 5 14, 14 আর 6 20, 20 0 হাতে থাকে 2। 3 আর 2 5, 5 আর 2 7, 7-এ 7 বসে গেল। আর 9 আর 1 10, 10-এ 0 হাতে থাকে 1। এই একটা এখানে চলে আসবে, তিনটা শূন্যের সাথে 1 যোগ করলে একই হয়। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু প্রকাশ করে যোগ করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি? পৌনঃপুনিক বসানো। পৌনঃপুনিক বসাবো কিভাবে? আমাদের দুইটা থাকবে অনাবৃত অংশ আর 6টা থাকবে আবৃত অংশ। তাহলে 6টা যেহেতু আবৃত অংশ, তাহলে এইটা আর এইটা হবে আবৃত অংশ। অতএব আমরা কি লিখতে পারি? নির্ণয় যোগফল। সুন্দর করে লিখলে 1.07
0,0,9,3,7,2 এই 2 আর এখানে এই 0, এই 6টা থাকবে আবৃত অংশে আর এই 2টা থাকবে অনাবৃত অংশে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যোগটা। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে, বুঝে থাকবো না আমি কনফিডেন্ট যে তোমরা ইনশাল্লাহ বুঝে ফেলেছো অলরেডি। এখন এই ধরনের যোগ কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসছে, বোর্ডের পরীক্ষাতেও আসছে, এই যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা অথবা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। তো এটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু এখান থেকে 4 মার্ক তোমাদের কমন হয়ে গেল। যে যে ক, খ, গ, খতে থাকবে সাধারণত এই ধরনের অঙ্ক, খতে কি সাধারণত 4 মার্ক থাকে, তাহলে 4 মার্ক কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো। ওকে, তাহলে আমরা এখন দেখি বিয়োগটা কিভাবে করতে হয়। বিয়োগটা সেম একইভাবে করতে হবে, শুধু যোগের জায়গায় বিয়োগটা করতে হবে। আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু 3 সংখ্যা থাকবে না, থাকবে ম্যাক্সিমাম 2টি সংখ্যা, 2টি সংখ্যারই বিয়োগ করতে হয়। ওকে, তাহলে বিয়োগটা আমরা করে ফেলি। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা 16তে আমাদের প্রথম যে সংখ্যা দিয়েছে সেটা হচ্ছে 8.49 বিয়োগ 5.356। দেখো 8.49 আর 5.356 এর কিন্তু কোনো আবৃত অংশ নাই, এর আছে 2টি। তাহলে দেখতে হবে প্রথম কি অনাবৃত অংশ সর্বোচ্চ অঙ্ক কয়টি। অনাবৃত অংশে এর আছে 2 অঙ্ক, এর নাই। তাহলে 2টি সংখ্যা অনাবৃত অংশের অঙ্ক হবে 2টি, সর্বোচ্চ সংখ্যক। তাহলে এটা আমরা লিখতে পারি যে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে 2টি এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে, এর দেখো নাই, মানে এর আবৃত অংশ তো নাই, তাহলে লসাগু এর আছে 2টি, তাহলে শূন্যর সাথে তো আর 2 এর লসাগু হয় না, এখানে শুধু 2টি হবে যেহেতু 2 আছে সর্বোচ্চ সংখ্যা হবে 2টি। তাহলে অনাবৃত অংশের অঙ্ক হবে 2টি, আবৃত অংশের অঙ্ক হবে 2টি। তারপর আমরা কি করব, এই দুটিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে বিয়োগ করব, সেটা আমরা লিখব। সংখ্যা দুটিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে বিয়োগ করি। ওকে, তাহলে প্রথমটি কি হবে 8.49, যেহেতু অনাবৃত অংশে 2টি সংখ্যাই থাকবে, এরপরে আবৃত অংশ হবে 2টি, এর তো আবৃত নাই, তাহলে 2টা শূন্য আসবে। ওকে, তারপরে সংখ্যাটি কি 5.3, অনাবৃত হবে 2টি, এই 2টি কি আসবে 565, এই যে 5 6 নিলাম, তাহলে এই 2টা তো হয়ে গেল আমার অনাবৃত অংশে। এখন আমার আবৃত অংশ 2টা লাগবে, 5 6 নিছি, তারপরে কি আসবে 5 আসবে। ওকে, কারণ 5 6 আবার 5 6 আসবে, আবার এটা 2টা নেব অতিরিক্ত, আর এখানে দেখো 5 6 5 6 5, 2টা করে আসবে 5 6 5 6, তাহলে দেখো 5 6 আসছে, 5 6 আসছে, পরেরটা আসবে 5। ওকে, এবার বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 5 আছে, কত হলে 10 হবে, তাই না? 5 5 হবে, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আছে, কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আছে, কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে, কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আছে, কত হলে 9 হবে, 3 হলে, 3 আছে, কত হলে 4 হবে, 1 হলে, 5 আছে এখানে দশমিক, 5 আছে, কত হলে 8 হবে, 3 হলে। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা। এখন শুধু আমাদের কাজ কি, যে পৌনপুনিক বসানো। 2টি সংখ্যার উপরে ছিল পৌনপুনিক, তাহলে এই 2টি সংখ্যার উপরে পৌনপুনিক হয়ে যাবে। আমরা লিখতে পারি অতএব নির্ণয় যোগফল সমান সমান 3.1334, এই শেষে 2টি সংখ্যার উপরে পৌনপুনিক হবে। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তাহলে চলো আমরা আজকে লাস্ট অঙ্কটি করে ফেলি, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে শেষ অঙ্কটা আমাদের দিয়েছে 19.345 পৌনপুনিক বিয়োগ 13.2349, 3 এবং 9 এর উপরে পৌনপুনিক।
প্রথম কাজ কি, আমার আবৃত অংশটা বের করা, সর্বোচ্চ সংখ্যক। এখানে কিন্তু আবৃত অংশে 2টি অঙ্ক, এখানে আছে 1টি, তাহলে আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে 2টি, তাই না? এরপর সরি সরি অনাবৃত অংশে, আর আবৃত অংশে এর আছে 1টি আর এর আছে 3টি, তাহলে 1 আর 3 এর লসাগু করতে হবে। তাহলে 1 আর 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে এখানে লিখতে হবে আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে 1 ও 3 এর লসাগু সমান সমান 3টি। ওকে, তারপরে সংখ্যা দুটিকে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে বিয়োগ করি। তাহলে এখানে আমরা সংখ্যাটি দুইটি বসাই। প্রথম আছে 19.34। দেখো অনাবৃত অংশে 2টি থাকবে, 2টি আছে, সমস্যা নাই। আবৃত অংশ হবে কয়টি? 3টি, এর আছে 1টি, তাহলে আমি 5কে বাড়াতে পারি বারবার, এই যে 3টি বানাই ফেললাম এর আবৃত অংশে। পরে সংখ্যাটি কত দিয়েছে? 13.2 এস ছিল এটা অনাবৃত অংশ, তাহলে এর অনাবৃত অংশ আরো একটা বানাইতে হবে, তাই না? তাহলে আমি 349 তিনটায় অনাবৃত করে দিলাম। দেখো এই দুইটা অনাবৃত হবে, আমার আবৃত হবে 3টা, তাহলে 349 নিচে আবার কি আসবে? 3, কারণ এইভাবে যাবে 349 349, 349 পরেরটা 3 নিলে আমার হয়ে যাচ্ছে। এরপরে আমি দুইটা সংখ্যা বেশি নিব, তাই না? তাহলে এর দুইটা হবে কি 5, আর এর কি হবে? দেখো 349 হবে 349। ওকে, এখন আমরা বিয়োগ করে ফেলি। 9 আছে কত হলে? 15 হবে, 6 হলে হাতে 1, 4 আর 1 5, 5 পাশে মিলে গেলে 0 হয়ে গেল। এখানে আর কোনো কিছু ক্যারি হাতে নাই। 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। 9 আছে কত হলে 15 হবে? 6 হলে। ওকে, হাতে 1, 4 আর 1 5, 5 পাশে মিলে গেলে 0। 3 আছে কত হলে 4 হবে? 1 হলে। 2 আছে কত হলে 3 হবে? 1 হলে। ওকে, এরপরে 3 আছে কত হলে 9 হবে? 6 হলে। এই যে দশমিক বসে গেল, 1 আছে, 1 একে মিলে গেলে 0 বসে না। তাহলে আমরা পেলাম কত? 6.1106২। আমার যেহেতু 3টা ছিল আবৃত অংশে, এই যে আমি আবৃত অংশে 3টা দিয়ে দিলাম। অতএব নির্ণেয় বিয়োগফল সমান সমান 6.1106২। এই যে 3টা আবৃত অংশে প্রকাশ করে দিলাম। ওকে, তাহলে আশা করি তোমরা আজকে যে অঙ্কগুলো আমরা করালাম, প্রথমে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ এটা ভালোভাবে বুঝছো, এরপরে যোগ অঙ্ক এটাও বুঝছো, বিয়োগ অঙ্ক এটাও বুঝছো। বুঝে ফেললে এখান থেকে 4 মার্ক তো আগেই বলছি তোমাদের কমন হয়ে গেল। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের যে গুণ, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ বা অনাবৃত দশমিক ভগ্নাংশ যেটা থাকবে, সেই অঙ্কগুলোর কিভাবে গুণ করতে হয় এবং কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা দেখব পরবর্তী ক্লাসে। অগ্রিম শুভকামনা পরবর্তী ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।